সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সময়ের কথন, রাজনীতি। রাজনীতি নিয়ে আমি বিশ্লেষণে একটু বসতে চাই আপনাদের সাথে। আমি এর আগের একটি ভিডিওতে বেশ লম্বা হয়ে গেছিল। সেটাতে বলেছিলাম যে কেন আমার বসার ইচ্ছেটে। এখন এই দেশের আমাদের এই রাজনীতির এই প্রেক্ষাপটটা একটু ভাবতেই হচ্ছে। আমরা রাজনীতিতে যে অবস্থানে আছি, ৭১ পরবর্তী যদি একটু দেখি আমাদের রাজনীতিতে ৭১ পরবর্তী, আমাদের রাজনীতিতে যে অবস্থাটা দাঁড়িয়েছিল সেটা হলো ৭১ এর পূর্বে যেমন ছিল আওয়ামী লীগ সহ ভাসানী, ন্যাপ এবং তারপরে ২য় বৃহত্তম দল ছিলেন হলো ভাসানী, ন্যাপ এবং তৎকালীন পাকিস্তানের ফাতেমা জিন্নাহর দল। তারপরেই আমরা দেখেছি যে তাদের রাজনৈতিক অবস্থানগুলো পরিবর্তন হয়েছে। সেখানেও ওই বৈষম্য বিরোধী আন্দোলনে আ অন্য দলগুলোর মধ্যে যেমন কমিউনিস্ট পার্টি সহ সকল দল একসাথে মিলে অর্থাৎ আওয়ামী লীগ, ন্যাপ প্রত্যেকে মিলেই এই একটি জায়গাতে দাঁড়ালো যে বৈষম্য বিরোধী আন্দোলনটা করতে হবে। ৭১ এর জন্ম হলো অর্থাৎ ৭১ এ জন্ম হলো একটি দেশ, একটি জাতির শুধু স্বাধীনতার জন্য। সেখানেও রাজনীতি। এই রাজনীতিতেই কিন্তু আমাদের একটি জায়গা দাঁড় করিয়েছে। এখন আমার যে জায়গাটি আমরা আসি একটু দেখি। তখন যে রাজনীতি দলগুলা ছিল সেটা মেলা কয়েকটি দল ছিল। তার মধ্যে খুব অন্যতম দল হিসাবে আ মুসলিম লীগ ছিল, আওয়ামী লীগ ছিল এবং জামাতে ইসলাম ছিল। ভাসানী ন্যাপ ছিল। এই যে মানে অবস্থানগত দিক থেকে রাজনীতির একটা পরিস্থিতি ছিল। ৭১ এর স্বাধীনতাতে আমরা জানি যে রাজনীতিতে কিছুটা হয়েছে যে অ্যা রাজনৈতিক দলের একটি অংশ চলে গেছিল সরকারের সাপোর্টে। সেটি জামাত এবং আ এবং এই জায়গা থেকেই আমরা আ আসি। পরে একটা জায়গাতে এসে আমাদের আবার রাজনীতি ৭১ পরবর্তী আসলো। ৭১ পরবর্তীতে রাজনীতিতে যে অবস্থাটা দাঁড়িয়েছিল, নতুন রাজনৈতিক দল তৈরি হয়ে গেল। আওয়ামী লীগ ছিল, আমাদের মওলানা ভাসানী, মজলুম জননেতার ন্যাপ ছিল, হক আর কমিউনিস্ট পার্টি ছিল, সহিংস একদলের দল ছিল এবং সবই বাম আ তান্ত্রিক দলগুলা ছিল। ওয়ার্কার্স পার্টি ছিল। এই যে জায়গাটা ছিল সেটার মধ্যে আবার জাসদের উত্থান হলো। জাসদ রাজনীতি হলো স্বাধীনতা পরবর্তী। ৭৫ এ যে আমরা কি দেখলাম? না ৭৫ পরবর্তী যেটা আমরা দেখলাম, আ বাকশাল গঠন করতে চাইল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিরোধ শুরু হলো রাজনীতিবিদদের সাথে। বেশ ভালো। এবারে আমরা আসি যে সেই রাজনীতির পরবর্তীতে ৭৫ পরবর্তীতে আমাদের কি অবস্থাটা দাঁড়ালো রাজনীতি এবং কোন দল দাঁড়ালো? আওয়ামী লীগ তো আছেই। বাকশাল আ গেল আওয়ামী লীগ আছে। জেনারেল জিয়াউর রহমান রাষ্ট্রপতি হলেন এবং দেশের রাজনীতির একটি যাত্রা শুরু করলেন। এই রাজনীতি যাত্রাতে বেশ বহুদলীয় পদ্ধতিতে তিনি শুরু করলেন। আওয়ামী লীগকেও সুযোগ দিলেন, আওয়ামী লীগও আসলো। আওয়ামী লীগ কোণঠাসা হয়ে গেছিল, আওয়ামী লীগ আবার আসলো রাজনীতিতে। আমাদের যদি ভুল না হয় তাহলে সম্ভবত ১ম যে ৯৬ নির্বাচনে আ আওয়ামী লীগকে ক্ষমতা দিতে হয়েছিল। মানে শেখ হাসিনা ক্ষমা চেয়েছিলেন জাতির কাছে তাদের অতীতের ভুল ত্রুটির জন্য। একটু স্মরণ করে দেখলে আপনারা মনে পড়বে যে হ্যাঁ, এটা চেয়েছিল। তারপরে ৯৬ নির্বাচনে শেখ হাসিনা আসছে। যাই হোক আমি ওই জায়গাটাতে আসছি। একটু ইন্ট্রো আমি এটা দিলাম। আসল কথাটা হলো যে রাজনীতিতে আমাদের দেশের রাজনীতিতে কোন জায়গাটা থেকে আমরা দাঁড়ালাম। ৭৫ পরবর্তীতে আমরা কোন রাজনৈতিক দলগুলাকে খুব ভালোভাবে যদি একটু অবজারভেশন করি।
আওয়ামী লীগ তো আছেই, বিএনপি তৈরি হলো, জাগদল থেকে বিএনপি তৈরি হয়ে গেল। বিএনপি থাকলো, বিএনপি একটি দল হিসাবে তৃণমূল পর্যায়ে এরা পৌঁছে গেল। জামাতের উত্থান হলো, জামাত আসলো। এই ৭৫ পরবর্তীতে রাজনীতিতে জামাতের রাজনীতিটা প্রবেশ করলো এবং জামাতের সাথে আওয়ামী লীগেরও একটা সম্পর্ক হলো ৯৬ নির্বাচনের সময়। এটা আমরা সকলে জানি, তখন গোলাম আজম সাহেব ছিলেন রাজনীতি। তো এই একটা পর্যায়ে এসে আমাদের দুটি, অর্থাৎ দুটি দল, এই বৃহৎ দল তৃণমূল পর্যায়ে গিয়ে ঠেকে গেল। আওয়ামী লীগ সেই ঐতিহ্যবাহী দল হিসাবে তারা তৃণমূল পর্যায়ে ছিল। বিএনপি অর্থাৎ জেনারেল জিয়াউর রহমান ৭৫ পরবর্তী মানুষের মনটাকে জয় করতে পারে এবং তৃণমূল পর্যায়ে উনি যে কাজটি করলেন সে কাজটি হলো একদম মাঠ পর্যায়ে প্রত্যেকের গ্রাম সরকার তৈরি করলেন এবং প্রতিটা এলাকাতে এবং এই যে ৬৮,০০০ গ্রামে কিন্তু উনি পৌঁছে গেলেন। তার রাজনীতিটা এইভাবে তৃণমূলের দৃঢ় হতে থাকলো। এই জায়গা থেকে আমি যদি একটু আসি, তাহলে আমাদের দেশের ভোটের রাজনীতিতে যদি আমরা আসি, এখন একটু দেখি ভোটের রাজনীতিতে গিয়ে দাঁড়ালো কি আওয়ামী লীগ এবং বিএনপি। এর মাঝে তখন হয়ে গেল জেনারেল জিয়াউর রহমান শহীদ হওয়ার পরে, অর্থাৎ এবারে আসলো আরেকটি দিক। সেটি কি? সেটি হলো এরশাদ সাহেবের উত্থান হলো। এরশাদ সাহেব ক্ষমতা দখল করলেন। তিনি রাজনৈতিক দল গঠন করলেন। জাতীয় পার্টি তৈরি হলো। জাতীয় পার্টির অবস্থান বেশ ভালো অবস্থাতে গেল। কিন্তু রুটস লেভেলে অতটা দৃঢ়তা পেল না। যার জাতীয় পার্টির ৯ বছরে যখন আমাদের গণ অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানে এরশাদের পতন হলো। তারপর থেকে জাতীয় পার্টির আর কি তৃণমূল পর্যায়ের অত স্ট্রেংথটা তৈরি হয়নি। তবে ছিল বেশ কিছুটি। ভালো কথা। এর মধ্যে আমরা যেটা দেখলাম যে জামাত কিন্তু তখন বিএনপির সাথে যুক্ত হয়ে গেল এবং বিএনপির সাথে যুক্ত হয়ে জামাত একটি পর্যায়ে আসলো। সব দলগুলি তখন আমরা তাহলে পেয়ে গেলাম কাকে কাকে? ন্যাপ কিন্তু বিলুপ্ত হয়ে গেল মৌলানা ভাসানী মরে যাওয়ার পর। ন্যাপের অত প্রভাবটা থাকলো না। মুজাফফর ন্যাপ ছিল। মুজাফফর নওয়াব অতটা প্রভাব ফেলতে পারেনি রাজনীতিতে। বামপন্থী দলগুলোর মধ্যে ওয়ার্কার্স পার্টি এবং হক তোহা যারা ছিলেন এই ৭৫ পরবর্তী, তারাও কিন্তু খুব একটা অবস্থানে আসতে পারেননি। রাজনৈতিক পর্যায়টাকে দৃঢ়ভাবে স্থাপন করতে পারে। হক তোহরা আন্ডারগ্রাউন্ডে চলে গেছিলেন, আন্ডারগ্রাউন্ড দল করছিলেন তখন তারা। রাজনীতিতে এরকম একটা খেলা হচ্ছে আমাদের। রাজনীতির খেলাটা কিন্তু ক্ষমতা দখল, ক্ষমতায় যেতে হবে একটা ওয়ে। দুইটা রাস্তা থাকে ক্ষমতায় যাওয়ার। একটা হলো যে খুব বৈধভাবে, অর্থাৎ জনসমর্থন নিয়ে ভোটের মাধ্যমে ক্ষমতায় যাওয়া। আরেকটি থাকে এই একটু কৌশলী চিন্তা ভাবনা করে একটু প্যাঁচঘি লাগাই দিয়ে ব্যাস আমি ক্ষমতায় চলে যাব, এরকম একটা থাকে। এটা হয়। যেমন হলো শেখ মুজিবের সময় কি হলো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময় ঘটনাটা ঘটলো কি, ৭৫-এ তার যে মৃত্যুটা ঘটলো, অর্থাৎ তিনিও শহীদ হলেন, তিনিও জীবনটা হারালেন এবং তার পরিবার সহ সবাই শেষ হয়ে গেল। রাজনীতি, এখানে রাজনীতিতে বিশাল একটা দিক তৈরি হয়ে গেল, অর্থাৎ ওই যে সে ক্ষমতা দখল। ক্ষমতাতে কে আসবে? খন্দকার মোশতাক ক্ষমতাতে আসলো ক্ষমতায় যাওয়ার জন্য। রাজনীতিতে এই জিনিসটা আছে, তাই না? থাকবে, এটা থাকবে, এটা না থাকলে তো হবে না। সেই ৪৭ থেকেই আছে। আমরা বাঙালিরা আমাদের রাজনীতিতে এরকমই আছে। আমরা ব্রিটিশদেরকে সাহায্য করে, ব্রিটিশদেরকে দিয়ে আমাদের নবাবকে আমরা পতন ঘটিয়েছি, আমাদের রাজাদেরকে আমরা পতন ঘটিয়েছি, দখল করেছি ব্রিটিশের সাথে সমর্থন দিয়ে।
বিদেশের সাথে যুক্ত হয়ে। তো আমরাই করেছি। অতএব এই রাজনীতিগুলা এরকমই। আমাদের এই জায়গাটাও ঠিক ঐরকম। ৭৫ পরবর্তী রাজনীতির এই অবস্থাটা দাঁড়ালো। জামাতে ইসলাম রাজনীতিতে প্রবেশ করেছে। তারা কিন্তু আ এই জায়গাটাতে দাঁড়িয়েছে তাদের একটা দাঁড়ানোর আজকের যে অবস্থানে জামাত দাঁড়িয়েছে, ঠিক এই গণঅভ্যুত্থান পরবর্তী জামাত একটি ভীষণ প্রভাবশালী দল হিসেবে নিজেকে দাঁড় করাতে সক্ষম হয়েছে। এটা এটা জামাতের যেটা খুবই ভালো লক্ষণ। এখন একটু আসি ভিন্ন আশায়। আমাদের যত রাজনীতি হোক না কেন সেটা কিন্তু গণতন্ত্রের ভিত্তিতে, গণতান্ত্রিক সমাজতান্ত্রিক পদ্ধতিতে। একেবারে আমাদের রাজনীতিটা মূলতই হচ্ছে যে গণতন্ত্র ভিত্তিতে রাজনীতি করা হবে, গণতন্ত্রের চর্চা হবে। এই রাজনীতিতে গণতন্ত্র চর্চাটা কিভাবে হবে? কিভাবে হয়? আমি ক্ষমতায় গেলাম আর গণতান্ত্রিক চর্চা করলাম ওইটা কিন্তু না। রাজনীতিক গণতান্ত্রিক চর্চাটা হতে হবে নিজের দলে। একটু নিজের দলে আমি একটু পিছনে চলে যাই। পিছনটা কি? কমিউনিস্ট পার্টি এবং ওয়ার্কার্স পার্টি এরা যারা দল গঠন যেটা ছাত্র ইউনিয়ন বলা হয় না? এই ছাত্র ইউনিয়ন যখন তৈরি হয় তাদের প্রত্যেকটা ক্ষেত্র ছিল মেধা সম্পন্ন ছাত্র তাদেরকে না। এবং তাদের রীতিমতো ক্লাস হতো এবং তাদের রীতিমতো জবাবদিহি দিতে হতো। বাম রাজনীতিতে যত দেখবেন এ পর্যন্ত যত মেধা সম্পন্ন ভালো ভালো লেখেরা ইয়েরা আমরা তারা এখন অতীত হয়ে গেছে, অনেকেই পড়ে গেছে। উচ্চ পর্যায়ে তারা গিয়েছে এবং তাদের একটা মানে অবস্থানগত দিকটা খুব ভালো ছিল। তারা রাজনীতিতে ক্ষমতা দখলের পর্যায় পর্যন্ত যেতে পারেনি, ক্ষমতাতে আসার মতো রাস্তায় যেতে পারে। কিন্তু ছাত্র ইউনিয়নের অনেক মেধা সম্পন্ন ব্যক্তিত্ব রয়েছে, ছিল। এবং তারা মেধা ভিত্তিক ছাত্রদেরকে বাছাই করত এবং নিয়মিত ক্লাস, নিয়মিত রুটিন মতো কাজ করতে হতো তাদেরকে। তারপরে সে দলে থাকতে পারত, দলের ভিতরে তাকে রাখা। ঠিক জামাত ইসলাম ওটাও কিন্তু গণতান্ত্রিক চর্চা ছিল তাদের ভিতরে, তাদের ইন্টারনাল। যে নেতা হবে তাকে ভোট নিয়ে আসতে হবে একদম ওই মাঠের থেকে। তারপরে ওকে যদি ওকে বলা হয় সবাই সেই কমরেড, এবং কমরেডের যে হইতে গেলে যা যে কাজগুলা করতে হবে সেই ধাপগুলা তাকে পার হতে হবে। ঠিক একইভাবে জামাত ইসলাম বাংলাদেশে তাদের স্ট্র্যাটেজি টোটাল চেঞ্জ করেছে। অর্থাৎ তারা গণতান্ত্রিক প্রক্রিয়া আগে নিজেদের দলের ভিতরে তৈরি করেছে। মুসলিম হিসাবে, ইসলামিক চিন্তা চেতনার আদর্শিক হিসাবে তারা কাজ করতে গেলে প্রত্যেকটা রাজনৈতিক কর্মীকে প্রকৃত মুসলিম হতে হবে, তাদের যারা সাথী হবে, এবং তাদেরকে ঠিক স্কুল থেকে গড়ে ফেলা হয়েছে। এবং আজকে এই যে করে ফেলা হয়েছে তাদের রোকন পর্যায় পর্যন্ত যেতে যতগুলি ধাপ এবং যতগুলি পরীক্ষার সম্মুখীন হতে হয়, আর কোন রাজনীতি বাংলাদেশে নেই যে তাদের ভিতরে এরকম কাজ হয়। আওয়ামী লীগের একটা সময় প্রথম দিকে, অর্থাৎ প্রথম পর্যায়ে আওয়ামী লীগের একটু ছিল, ছাত্রলীগের মধ্যেও এই ছাত্র ইউনিয়নের মতো ছিল, তাদেরও কিন্তু মেধা সম্পন্ন রাজনীতিবিদ ছিল এই ছাত্রলীগে, তাদেরকেও না হতো বেছে বেছে, এবং নেতৃত্বে আসতো ওই ছাত্রদের সম্মতি। আসামা আব্দুল রব, শাহজাহান সিরাজ, এদের কথা বললে বলা যায় এরা ছিল রাজনীতিবিদ এবং এদের ছাত্রদের রাজনীতি তাদের। এখন বর্তমানে আমরা দেখতে পাই আসামের রব এখনো বেঁচে আছেন, আমাদের মান্না ভাই, সেও রাজনীতিবিদ, ছাত্র রাজনীতিতে মেধা সম্পন্ন একজন রাজনীতিবিদ। তো যাই হোক, এই জায়গাটা যেটা আমি বলছিলাম যে দেখেন গণতান্ত্রিক চর্চাটা কিন্তু দলের ভিতরে থাকতে হবে। আওয়ামী লীগের ভিতরে দলের প্রথম দিকে ছিল, তারপরে কিন্তু আর ছিল গণতান্ত্রিক চর্চাটা ছিল না। একজন ইউনিয়ন পর্যায় থেকেও তাকে নেতা নির্বাচিত হতে হবে, দল থেকে ভোট দেবে, কিন্তু সেটা
সিস্টেমটাকে ভেঙে ফেলা হলো। সেই সিস্টেমটা থাকলো না বলেই দলের ভিতরে কিন্তু ভিন্নতা দেখা গেল এবং বিরোধ দেখা গেল। হাতে করে শেষ করল। আমরা তো দেখলাম। এই যে আ আ যে লাস্ট নির্বাচন যেটি হলো, সেটিতে আমরা কি দেখলাম? ২ টি দলে ভাগ হয়ে গেল আওয়ামী লীগ নিজেই। ওদের মধ্যে নিজেদের মধ্যে বিরোধ হয়ে গেল। অর্থাৎ প্রকৃত কর্মীগুলা যারা নমিনেশন পাচ্ছিল না, যারা পাচ্ছিল না, তাহলে গণতান্ত্রিক চক্রটা দলের ভিতরেই নেই। বিএনপি। আসেন এবার বিএনপি। বিএনপিরও একই অবস্থা। বিএনপি ১ম এ শুরু করেছিল কিন্তু গ্রাম সরকার পর্যায়ে। সেখান থেকে তাদের একটা নেতৃত্বের অবস্থানটাকে দিয়ে আস্তে, আস্তে দৃঢ়তা পাচ্ছিল। এবং এই দৃঢ়তা ছিল। এবং এই চর্চাটা কিছুদিন ছিল। তারপরে কি হলো? পট পরিবর্তন হলো। তাদের ভিতরেও এই গণতান্ত্রিক চর্চাটা নেই। অর্থাৎ সব ওই পরিবারতান্ত্রিক পর্যায়ে চলে গেল। আওয়ামী লীগেরও সেই পরিবারতান্ত্রিক পর্যায়ে চলে গেল। নেতৃত্ব একাই নেতাতে থাকতে চায়। আমিই থাকবো। বিএনপিরও তাই, আওয়ামী লীগেও তাই। কিন্তু জামাত ইসলামে দেখেন নেতৃত্ব কিন্তু ওভাবে থাকতে পারবে না। আজকে জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল। জামাত ইসলামকে অনেক চড়াই উতরাইয়ের মধ্যে যেতে হয়েছে। জামাতে ইসলামের শীর্ষস্থানীয় নেতৃত্বদেরকে ৭২ এর সংবিধান অনুযায়ী তাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল। এটাও ছিল রাজনীতি। সেই রাজনীতিতে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে সর্বশেষ ১৫ বছর পরে এই বিদায় পতনের আগে এই রাজনীতিকে নিষিদ্ধ করা হয়েছে। আরেকটা হচ্ছে নির্বাচনী ক্ষেত্রে তাদেরকে ধর্মীয় রাজনীতি থাকবে না বলে নিষিদ্ধ করা হয়েছে। এই যে তাদেরকে নিষিদ্ধ করে বেনিফিট কি যারা করেছে যে দল তাদের হয়েছে না জামাতের হয়েছে? জামাতের হয়েছে। জামাত সেই জায়গাটিতে দাঁড়িয়েছে। ওই যে গণতান্ত্রিক যেটা মাঠে প্রত্যেকটা জায়গায় প্রতিটা বেজে তাদের সঙ্গে। কি স্কুল বলেন, কি ডাক্তার বলেন, কি ইঞ্জিনিয়ার বলেন, কি প্রশাসন বলেন, সব জায়গাতে ওই আওয়ামী লীগের পিরিয়ড থেকেই শুরু হয়েছে। সব ঢুকে যাচ্ছে। সব কাজ করেছে। সব জায়গাতে আছে। যার জন্য জামাতের বেসটা অনেক শক্ত। আমি আপনি যেটাই চিন্তা করি না কেন, রাজনীতির চিন্তাটা করতে হবে। রাজনীতিটা কি হচ্ছে? তো রাজনীতির নিজের অভ্যন্তরে যদি গণতান্ত্রিক চক্রটা থাকে, তাহলে আপনি রাষ্ট্রে সেই দর্শনকে আপনি উপস্থাপন করতে পারবেন। যাই হোক, এটা আমাদের সকলের জানা, সকলেই আমরা দেখছি। এখন আসি গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা রাষ্ট্র চালাবো না ধর্মীয়ভাবে রাষ্ট্র চালাবো? কোন জায়গাটায় আমরা যাব? নাকি আমরা ইসলামিক রাষ্ট্র হিসেবে দাবি করি? একটু ওখানে আমি একটু পরে হাঁটি। এবারে আসি একটু দেখেন, আমরা গণ অভ্যুত্থান করলাম কার বিরুদ্ধে? আমরা বলছি স্বৈরশাসক, সেই স্বৈরশাসকের বিরুদ্ধে। অর্থাৎ তার বিভিন্ন রকম দুর্নীতি, গুম, হত্যা বিভিন্ন রকম অভিযোগ আমরা পেয়েছি। এই আন্দোলনে এই ১৮ কোটি দেশের লোকের মেজরিটি এই দুর্নীতি, এই গুম, হত্যার বিরোধে ছিল। তাদের একটা প্রচন্ড রকমের ক্ষোভ ছিল। যারা রাজনীতি করে না তাদেরও ক্ষোভ ছিল। অতএব ব্যাপারটা হয়ে গেল তার জন্য বুমেরাং। কিরকম বুমেরাং হল? সে উন্নয়ন করেছে অনেক কিছু, দেখিয়েছে অনেক কিছু। কিন্তু তার সমস্যাটা হয়েছে। তো যাই হোক, এই আন্দোলনে যেটা হলো কোটা আন্দোলন থেকে আমাদের চলে আসলো হলো রাজনীতিতে রূপান্তরিত হয়ে গেল। কোটা আন্দোলন এক রাত্রির ভিতরে। না, এটা খুব ভাববার বিষয়। এক রাত্রিতে হয়নি। ওই যে ভিতরের ক্ষোভগুলা ছিল এবং অনেক রাজনৈতিক দল অর্থাৎ বিএনপি, জামাত সবার সমর্থন এসে গেল। ইসলামী শাসনতন্ত্র আমাদের যে দলগুলো রয়েছে। অতএব ওই যে পাখা মার্কা যেটা ইসলামী শাসনতন্ত্র সবারই এটা একটা সমর্থন এসে গেল এবং সবাই মিলে মাঠে নেমে গেল। এই মাঠে নেমে যাওয়ার মধ্যে এমন একটা পর্যায় তৈরি হয়ে গেল যে
বাধ্য হলো আমাদের ওই সরকারের পতন। আমরা একটা পতনের পরপরই আমরা দেশে একটি অন্তর্বর্তী সরকার গঠন করব। তত্ত্বাবধায়ক সরকার বিএনপির দাবি ছিল অনেক আগে থাকতেই। এটা আওয়ামী লীগ মানত না। মানুষেরও ভিতরের দাবি ছিল যে আমাকে ভোট দিতে যেতে দাও। ইভেন আওয়ামী লীগের মধ্যেও ছিল এই জিনিসটা। কারণ আওয়ামী লীগই ভোট দিতে যেতে পারেনি। আমার মেহেরপুরেই দেখা। বাস্তব কথা। আমার কাছে এখনো রেকর্ড আছে। আওয়ামী লীগ বলছে ভাই ও ভোট দিতে যাবো কি? ও ভোট হয়ে যাবে। হয়ে গেছে। তাহলে ব্যাপারটা হচ্ছে কি এখানে এই জায়গাটায় দাঁড়িয়েছে। রাজনীতি তো এখানে আছে। ব্যক্তি আওয়ামী লীগের আমরা দোষারোপ আওয়ামী লীগ করছি। আমরা ছাত্রলীগ করছি। ছাত্রলীগকে নিষিদ্ধই করে ফেললাম। করে দিলাম। আমাদের গভর্নমেন্ট অন্তর্বর্তী গভর্নমেন্ট দিয়ে দিলেন। কিন্তু বিষয়টি কি ঠিক করলেন? ঠিক করেননি। কারণ যারা অপরাধী সেজন্য দায়ী হচ্ছে ব্যক্তি। জামাত ইসলামের একজন ব্যক্তি যদি কোন অপরাধ করে তার জন্য কি গোটা জামাত ইসলাম দায়ী? কক্ষনো না। এই জায়গাটায় আমাদেরকে ভাবতে হবে। বিএনপির যদি কেউ একজন অপরাধ করে সেজন্য কি গোটা বিএনপি দায়ী? কক্ষনো না। তাহলে বাছা ছাত্রলীগের ধরেন ১,০০০ কি ১০,০০০ ছাত্রলীগ ছেলে নেতৃত্ব দিচ্ছে। তার মধ্যে ২০০ ছেলে কি ৩০০ ছেলে গাইড দিচ্ছে। ৩০০ ছেলের মধ্যে কতজনের কাছে অস্ত্র ছিল, কতজন এই ধরনের ঘটনা ঘটেছে, কতজন মানে সবাই চেনে, ইউনিভার্সিটির প্রত্যেকেই চেনে। তাদের বিচার করা হোক। আওয়ামী লীগের যে সকল নেতারা ক্ষমতায় থেকে যা অপরাধ করেছে প্রত্যেকটা অপরাধের বিচার কে না চায়? আমরা সকলেই চাই। কিন্তু ছাত্রলীগ নিষিদ্ধ আমরা কেউই চাই না। কোন রাজনৈতিক দলও চায় না, আওয়ামী লীগও চায়। এটা গণতান্ত্রিক প্রক্রিয়া হতে পারে না। কারণ যুক্তরাষ্ট্রই মানবে না। তো যাই হোক, এই যে জায়গাটায় আমরা দাঁড়িয়েছি, আমাদের অন্তর্বর্তী সরকারকে আমরা নিয়ে আসলাম। আমাদের অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আমাদের আশাটা কি ছিল? প্রত্যাশাটা কি ছিল? প্রত্যাশাটা ছিল যত রকম অপকর্ম যে সিস্টেমে হয় সেই সিস্টেম গুলাকে বন্ধ করা সংস্কার। আমাদের এই অন্তর্বর্তী সরকার কিন্তু বৈধ না। আইনগতভাবে বৈধ করা হলো। সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে। কিন্তু সাংবিধানিকভাবে এটা কখনোই বৈধ না। এই সংবিধানের অধীনেই যেখানে করেছে। অতএব বৈধ অবৈধের প্রশ্নটা আমরা মেনেই নিলাম রাজনীতিবিদরা সকলেই। যে ঠিক আছে, অসুবিধা নেই। এবং রাষ্ট্রও ভাবলো যে না এই ক্রান্তি লগ্নে একটা কিছু করতে হবে। সে মিথ্যাই বলুক আর সত্যই বলুক, দেশের স্বার্থে বলেছে যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে। সেই রাষ্ট্রপতির এই দায়িত্বটা সে রাষ্ট্রপতি হিসেবে নিঃসন্দেহে ভালো করেছে। আমরা রাজনীতিবিদ যারা তাদেরকে বলছি রাজনীতিবিদ অর্থাৎ যারা বিএনপি, জামাত রাজনীতি এবং অন্যান্য দেশের দলগুলা রয়েছেন, ৩২ টা দল বাংলাদেশে রয়েছে। এই ৩২ টা দলের মধ্যে প্রত্যেকেই এটার ভিতরে একটা অংশগ্রহণ আছে। আমি ইউনিভার্সিটির ছেলেদের কাছ থেকে শুনেছি, বিভিন্ন জায়গার ছেলেদের কাছ থেকে শুনেছি, বলতে ভাই ছাত্রলীগের ছেলেরাও ছিল। তারাও আমাদের সাথে আন্দোলন করেছে। আবার কিছু ছিল ওই যে গার্ডার বাহিনী তারা এই কাজ করেছে। তাহলে সব ছাত্ররাই ছিল। সবাই চেয়েছিল এই আন্দোলনটাতে থাকতে। তো যাই হোক, আমরা এই জায়গাটা এসে দেখছি এই সরকার যে কাজগুলি করার কথা অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের যেগুলা প্রত্যাশা ছিল সেগুলা বাদ দিয়ে রাষ্ট্রের অন্য যেসব জায়গাগুলা সেইগুলাতে হাত দিচ্ছেন এবং একই স্টাইল হয়ে গেছে। বিচারপতি নিয়োগ আপনি করতে পারেন আইনগতভাবে রাষ্ট্রপতিকে দিয়ে আপনি করাতে পারেন। আপনি সংবিধানের অধীনে শপথ নিলেন কেন? সেই শপথ যখন নিয়েছেন ওই সংবিধানের অধীনেই আপনি রাষ্ট্রপতির কাছে প্রস্তাব আকারে দিতে পারেন, উপদেষ্টা পরিষদ প্রস্তাব আকারে দিতে পারে যে বিচারপতি সরাতে হবে। সরাতে। আপনারা ওটা কি করলেন? আওয়ামী লীগ যা করেছে আপনি তো তাই করলেন। আপনি ছাত্রদেরকে দিয়ে কি করাচ্ছেন?
এটা পারছেন না, ওইটা পারবেন না, ওইটা দিয়ে আপনি ইস্যু তৈরি করে দিয়ে ছাত্রদেরকে ওখানে পাঠিয়ে দিয়ে করতেছেন। কি রাজনীতি তৈরি করছেন মিস্টার ইউনূস সাহেব আমি জানি না। একজন বিশ্ববিখ্যাত নোবেল বিজয়ী লোক একটা রাষ্ট্র পরিচালনা করবেন। আমরা সকলেই তো আশাবাদী ছিলাম। হ্যাঁ, এইটা ঠিক। আমাদের রাজনীতির আরেকটা দিক আছে। সেটা হলো আমরা কখনো নিজেরা দেশের জন্য রাজনীতি করি না, নিজেদের জন্য দেশের জন্য রাজনীতি করি না, আমরা নিজেদের জন্য রাজনীতি করি। কিরকম? কেউ আমরা ভারতের সমর্থনে, কেউ আমরা আমেরিকার সমর্থনে, কেউ আমরা পাকিস্তানের সমর্থনে, কেউ আমরা চীনের সমর্থনে। কোন দেশটা বলেন স্বার্থ ছাড়া আপনাকে দিয়ে কাজ করবে? প্রত্যেক দেশের স্বার্থ আছে। এটা রাজনীতিবিদরা জানেন না, জানেন তো। আমরা বুঝি। আপনিও বোঝেন। সবাই বুঝি। কিন্তু আমরা রাষ্ট্রের সাথে করি। কিন্তু এই যে রাজনীতিবিদদের সবথেকে বড় দিকটা থাকে কোনটা? রাজনীতিবিদ যদি থাকতো আজকে সরকারের ক্ষমতাতে বা সরকারে যদি একটা জাতীয় আ আ সরকার হিসাবে গঠন করা হতো, তাহলে ওখানে যদি রাজনীতিবিদ থাকতো, তাহলে কি হতো? একটা ব্যালেন্সিং সিচুয়েশন আসতো। কিন্তু সেটা হয়নি। আমি বুঝলাম না। জামাতে ইসলাম কেন মেনে নিল? জামাতে ইসলাম তো এত প্রভাব জামাত ইসলামের এই আন্দোলনে তাদের একদম মাঠ পর্যায়ের প্রতিটা কর্মী একটা বড় রকমের ভূমিকা কাজ করেছে। বিএনপির বড় রকমের ভূমিকা কাজ করেছে। বিএনপি তো ১ম এই ১০ই নভেম্বর সম্ভবত কত হ্যাঁ, ১০ই অক্টোবরে কি একটা বিশাল ইয়ে করল। সেখানে তারা ভীষণভাবে প্রত্যাঘাত। আজকে এই জায়গাটায় আমার প্রশ্ন, কেন? কেন এমনটা হলো? কেন আপনারা মেনে নিলেন? কি হচ্ছে এই দেশটার ভিতরে? আপনাদের ভবিষ্যৎটাকে আমাদের দেশের ভবিষ্যৎটাকে কোন দিকে নিচ্ছেন? আপনাদের ভবিষ্যৎকে নিচ্ছেন না কোন দিকে নিচ্ছেন? দ্যাট ইস দ্যা কোয়েশ্চেন। আমি একটা এইবারে শেষের জায়গাটাতে একটু আসি। সেটা হলো কি দেখেন, ভোটের বাজারে বিএনপি আর আওয়ামী লীগেরই ভোট হবে। যেভাবেই যাই করেন না কারণ আপনারা যদি নির্বাচন দেন বিএনপি আওয়ামী লীগের ভিতরে যুদ্ধটা বেশি হবে। জামাত ইসলাম এবার বেশ কিছু বেশ করতে পারে। জামাত ইসলামের অবস্থান আসবে। এই কারণেই আসবে জামাত যে অবস্থানটা তৈরি করতে পেরেছে মাঠে সেই পর্যায়ে তাদের একটা সাপোর্ট ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবং আ সিটের সংখ্যা তাদের এবার বাড়বে। তাহলে আপামর আমরা ৩ টি দলকে দেখছি। আর আমাদের বাংলাদেশে ৩২ টা দলের মধ্যে ১ টা সিট ২ টা সিটের বেশি কেউ পায় না। ১ টা সিটের বেশি পায় না। খুব কম ন্যাচারালি। তো যাই হোক, এই যে জায়গাটা যখন দাঁড়াবে, আজকে জামায়াতে ইসলামের আমি অতীতকে আর ঘাঁটতে চাই না। সবাই আমরা জানি। এই অতীতটাকে যদি পরিষ্কার করতে হয়, ডক্টর শফিকুর রহমান খুব সুন্দর করে বলেছেন যে, "আমি অতীতকে ভুলে দিতে চাই। আমরা আমাদের মতো করতে চাই। আমরা কোন প্রতিশোধের রাজনীতি করতে চাই না।" কিন্তু আমি আপনাদের সাথে এইখানে অবশ্যই একমত যে কোন প্রতিশোধের রাজনীতি, রাজনীতি না। সেটা রাজনীতির রেজাল্ট দাঁড়ায় না। আওয়ামী লীগকে বুঝতে দিতে হবে যে তোমরা যা করেছো তা ছিল চরম ক্ষতির কাজ। কিন্তু আওয়ামী লীগ যারা করে প্রকৃত রূপসে তারা যদি বুঝে থাকে তাহলেই এনাফ। আর যারা অপরাধী তারা অপরাধী। এখানে এটা। এটার চিন্তা অবশ্যই এখন বিএনপিও করছে, জামাতও করছে। যারা তারা করে এটা বোঝা গেল রাষ্ট্রপতি সরানোর সময়। সেই জায়গাটিতে আমি মনে করি একজন সাংবাদিক হিসাবে মাঠ পর্যায়ে কাজ করা এবং একজন এনজিও কর্মীও আমি ছিলাম। আমি মাঠ পর্যায়ে যা দেখছি বা দেখি এখনো পর্যন্ত সেটা দেখি। আমাদের রাজনীতিতে এই জায়গাটাতে আমাদের এখনো পর্যন্ত একটা জায়গায় আসতে হবে। আমরা যে সরকার পেয়েছি
সেটা এখন আমাদের কাছে মনে হচ্ছে কোনো কিছুর মধ্যেই একটা পুতুল সরকার টাইপের সরকার। এবং আমরা যেভাবে আইন, নিয়ম অপব্যবহার শুরু করেছি, এটা অন্তর্বর্তী সরকারের কাজ না। সংবিধান উনার বৈধতা আসবে কোথা থেকে? উনি যে এগুলা করতেছেন উনার বৈধতা আসবে কোথা থেকে? আপনারা রাজনীতিবিদরাই বলেন। ওই সংবিধান অনুযায়ী তাদের সংসদে যেতে হবে। সংসদে যেয়ে তাকে বৈধতা নিতে হবে। অধ্যাদেশ জারি করছে। তাদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে জবাবদিহিতার ঊর্ধ্বে যাবেন, রাজনীতি করবেন। রাজনীতি এক জিনিস আর একাডেমিক জায়গাতে দাঁড়িয়ে দেশ শাসন করা আরেক জিনিস। আমার ওই যে জামাতে ইসলামের কাছে ওই একটাই প্রশ্ন। বিএনপির কাছেও ওই একটাই প্রশ্ন। আপনারা কেন শুধু একচেটিয়াভাবে ডক্টর ইউনূসের সমস্ত উপদেষ্টাগুলোকে মেনে নিলেন? There is my question. কেন? আপনারা কেন দিলেন না আপনাদের প্রতিনিধি? ইলেকশন করবেন দ্যাট ইজ নট দি ফ্যাক্টর। ইলেকশন তো অবশ্যই হবে এদেশে। তাহলে কি এর পিছনে কোন রকম কোন কিছু ছিল? যা আপনারা মেনে নিয়েছেন? সংস্কার করবেন, সংস্কার কোথায় সংস্কার করবে এই গভর্নমেন্ট? কোন রূপরেখা দাঁড় করিয়েছে? বলেছে যে সংবিধান। উনি সংবিধানে হাত দিতে পারবেন? আর উনার সংবিধান সংশোধন করলে আপনারা সেটা মেনে নেবেন? না। জামাতে ইসলাম আজকে যেটা বলেছেন, গতকালকে যেটা বলেছেন, সম্ভবত গতকালকেই, যে তারা চান একটি ইসলামিক রাষ্ট্র। অবশ্যই একটা ইসলামিক রাষ্ট্র তিনি করতে পারবেন। তার চিন্তা চেতনা সেই জায়গাটাতে দাঁড়িয়ে সুষ্ঠু পদ্ধতিতে করতে হবে, আফগান স্টাইলে না। অবশ্যই করতে হবে। মোর দ্যান 90% পিপলস আর দেয়ার। ইসলাম বলে না যে অন্য ধর্মকে তুমি ফেলে দাও। তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন তখন তিনি করতেন। তিনি সবাইকে রেখেছিলেন। কাফের, মুশরিক সবাই ছিল। এবং তিনি ক্ষমা ঘোষণা করেছিলেন সেই জায়গাটাতে দাঁড়িয়ে গিয়েছিলেন। আমরা ইসলাম যদি পালন করি, আমরা যদি মমিন হয়ে থাকি তাহলে আমাদের ইসলামিক দলকে অবশ্যই আপনারা প্রতিষ্ঠিত করতে পারবেন। আপনারা আস্তে, আস্তে তার বেসটাকে তৈরি করে নিতে পারবেন। অবশ্যই আপনাদের বেস এখন তৈরি হচ্ছে অনেক যথেষ্ট হয়েছে। আপনাদের নিষিদ্ধ করে রেখেছিল, আপনার বহুত অত্যাচারিত হয়েছে। এই জায়গাটাই প্রশ্ন। আপনারা এত বুদ্ধি সম্পন্ন, মেধা সম্পন্ন রাজনীতিবিদ হয়েও কেন এই উপদেষ্টা পরিষদকে আপনারা মেনে নেন? আপনাদের পিছনে কোন জায়গায় একটা সমস্যা ছিল। জামাতও তাই, বিএনপিও তাই। তা নাহলে এই গতকালকে তারা ১০০ দিনের ভাষণের মধ্যে যেসব কথাবার্তা শুনলাম আমরা দেখেছি, জাতি দেখলো বা জাতি বুঝলো। হ্যাঁ, তাতেই আমরা বুঝে নিলাম যে উনি যা বলছেন তা যেন আপনারা মেনে নিচ্ছেন। আপনাদের কোন প্রতিক্রিয়া নেই, জামাতেরও নেই, এটা নেই। দেশের জনগণকে নিয়ে রাজনীতি করবেন না জনগণকে বন্দুকের আগায় রেখে দিয়ে রাজনীতি করবেন? হবে না। বন্দুকের আগায় রাজনীতি তো অনেকেই করতেছে এদেশে। পরিণতি খারাপ হচ্ছে। যাক, প্রশ্ন এবং প্রসঙ্গ দুটোই আমার সাথে চলল। আমি বললাম আমার নাগরিক হিসাবে, আমার রাজনৈতিক চেতনা হিসাবে আমি আমার জীবনে কোন দল করিনি। কোন দল করিনি। অনেকে বলেন যে আপনি আওয়ামী লীগ না আপনি বিএনপি না আপনি জামাত। আমার মেহেরপুরের লোকে অনেকেই বলে। কিন্তু ভাই আপনাকে বলা যায় না আপনি কোন, আপনি সাংবাদিক হিসেবে, আমার অনেক সাংবাদিকরাও এই কথাটা বলে। আমি একটা জায়গায় সিরাতুল মুস্তাকিম অর্থাৎ একটা লাইনে আছি। আওয়ামী লীগের দোষ থাকলেও আমি বলেছি, বিএনপি দোষ না। আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় আমাকে বলতো বিএনপি লোক। আবার বিএনপি গভর্নমেন্টের সময় আমাকে বলেছে আওয়ামী লীগের লোক। তাহলে কি করব? জানি না জামাত যদি গভর্নমেন্টে আসে সে আবার কি বলবে জানি না। তো না সেদিন একজন জামাতের একজন আমির আমাকে বললেন, মেহেরপুরের এরিয়া আমি তো একজন ঠাট্টা করছিল সেই সময় তিনি বললেন, আ ও উনি ঠাট্টা করে বলছেন যে উনি তো আওয়ামী লীগের। বললেন, "না, না ভাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম।" তো যাই জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন খুব ভালো জানেন।
আমি ব্যক্তি, মর্যাদা সম্পন্ন ব্যক্তি, গুণী ব্যক্তি, রাজনীতিবিদ ব্যক্তি এবং সম্মানিত ব্যক্তি, যে দলেরই হোক না কেন, আমি আমার ভোটটা জীবনে আমি আমার ভোটের প্রাপ্তির মাত্র ২ বার ২ জায়গায় দিয়েছি। আর তাছাড়া করতেই দিই। তো যাই হোক এইটা কথা না। কথাটা হলো এইটা যে আমাদের দেশের এই পরিস্থিতিতে আমরা এভাবে চাই না। আমি কেন আপনি দেশের আপামর জনগণকে জিজ্ঞাসা করেন, এই সরকার যেভাবে চালাচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে আরম্ভ করে যে পরিস্থিতিগুলা তৈরি হচ্ছে, মাঠ পর্যায় থেকে আরম্ভ করে সেইগুলাকে সেই কাজটা না করে আপনারা কোন জিনিসটা করতে দিয়েছেন তাকে। অন্তর্বর্তী সরকারের নিয়মে একটা কি হচ্ছে আপনার আপনি আপনি আমলা আপনার ১৭ বছরের আমলা তৈরি করা আছে তো জানা কথা। এই ১৭ বছরে আমলা যেমন তৈরি হয়েছে, আমলা শুধু আওয়ামী লীগেরও নেই। এখানে আমলা বিএনপিরও আছে, জামাতেরও আছে। অনেক চাকরিজীবী আছে মুক্তিযোদ্ধা জামাতের। আছে না? আছেই তো। তাহলে কি হলো? প্রবলেমটা কি? আপনার প্রবলেম হলো আপনি গভর্নমেন্ট জানেন না আপনি কিভাবে রাষ্ট্রের আমলাকে নিয়ন্ত্রণ করবেন। হাবিবুর রহমান সাহেবের কথা মনে করেন, বিচারপতি হাবিবুর রহমান। তখন তো সব দলের আ ইয়ে ছিল আ আমলাদের মধ্যে। তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে কেন আপনারা নির্বাচন দিয়েছিলেন? ওই কারণেই তো চেয়েছিলেন। সব দল মিলে একসাথে মত হয়ে একটা করে বলল ঠিক আছে তত্ত্বাবধায়ক সরকার হোক। বিচারপতি হাবিবুর রহমান করেছিলেন। একটা চিঠিতে আওয়ামী লীগ, বিএনপি, জামাত সব কর্মীই ছিল তখন। সংখ্যায় বেশি ছিল বিএনপি। একটা চিঠিতে সব আমলারা ষাট হয়ে গেছে। গিয়ে কি করেছিল? নির্বাচন সুষ্ঠু হয়েছিল এবং ওই নির্বাচনটাই ১ম এদেশের জনগণ ভোট একেবারে ঈদের আনন্দের মতো ভোট দিয়েছে। বিচারপতি হাবিবুর রহমান। প্রজ্ঞা সম্পন্ন বিচারপতি, বিজ্ঞ বিচারপতি এবং অত্যন্ত মেধাসম্পন্ন ব্যক্তি। আমাদেরও এই অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন নোবেল বিজয়ী ব্যক্তিত্ব তার কাছ থেকেও কিন্তু আমরা এটাই আশা করেছিলাম। তার গভর্নমেন্টে থাকাকালীন অবস্থায় সচিবালয়ের পরিবর্তন হচ্ছে, শিক্ষকদের মাস্টারদের পর্যায়ে এরকম পরিবর্তন করে ফেলা হচ্ছে। ছাত্ররা গিয়ে পরিবর্তন করে দিচ্ছে। পদত্যাগ করেন, পদত্যাগ করানো হচ্ছে। কোন বিধি তৈরি করে দিলেন আপনি? জানি না আপনারা রাজনীতিবিদরা কেন এই জিনিসটাকে মেনে নিচ্ছেন? আমি বুঝতে পারছিলাম না। জামাত ইসলামের কাছেও আমার চাওয়া আপনার কেন এরকম হচ্ছে? বিএনপির কাছেও আমার চাওয়া কেন এরকমটা আপনারা হতে দিচ্ছেন? আপনারা এগুলা দেখছেন। এটা কেন দেখছেন? আপনাদের ভয়টা কোথায়? আমি তো বুঝতে পারলাম না। আমেরিকা আপনাদের বিপক্ষে যাবে? তাই? মনে হয় না। আপনার রোগ আপনাকেই সারতে হবে। গত এই পররাষ্ট্র উপদেষ্টা যুক্তরাজ্যের এসে দেখা করে গেছে না? কি বলে গেছে? রোগ তৈরি করেছেন আপনি। ওষুধটা আপনাকেই দিতে হবে। ওরা দেবে না। ওরাও গণতন্ত্রটাকে ঠিকই বোঝে। আর ওদের স্বার্থটা ওরা কিভাবে করে নিতে হবে আপনাকে দিয়ে করিয়ে নেবে। তারা করিয়ে নিচ্ছিল। সেটা এখন বুঝে গেছে যে তাদের মূল জায়গাটিতে তারা যেতে পারবে না। দ্যাট ইস দ্য ফ্যাক্ট। আমাদের এত কিছু আমার আর এত কিছু বলার ইচ্ছে নেই। তবে আমার ভিতরের যে চিন্তা, সেই চিন্তাটার তরফ থেকে আমি দেশবাসীর সাথে এবং আপনাদের সাথে এই জিনিসটাকে আমি শেয়ার করলাম। আশা করি আপনারা অন্ততপক্ষে এইটুকু করবেন। এই দেশটিকে আর এভাবে চলতে দিয়েন না। আপনারা রাজনীতিবিদরা এটা একত্রিত হয়ে বৈঠক করে একটা সিদ্ধান্ত নেন। এই সরকারকে দিয়ে এভাবে আর চালানো ঠিক না। এটা উচিত না। আপনারা আপনাদের বিবেক এবং আপনাদের জ্ঞান এবং আপনাদের রাজনীতি দিয়ে দেখেন, এইভাবে হয় না। আপনার নির্বাচন প্রক্রিয়া করার জন্য যে কাজগুলা করার দরকার সেটা করতে এতদিন সময় লাগে একটা কাজ করতে। একসাথে আপনাদের সাথে মতামত নিয়ে একটা নির্বাচন কমিশন তৈরি হয়ে যাবে। কয়দিন লাগে? ১ মাসের মধ্যেই হয়ে যাবে। কোন সমস্যা আছে? ৪ বছর টাইম নিয়ে দেশটাকে কোন জায়গাটায় নিয়ে গিয়ে ঠেকাবেন? আপনারা যদি কেউ মনে করেন যে হ্যাঁ, একে দিয়ে এটা করে নিয়ে আমরা ক্ষমতায় আসতে পারব। হবে না। যাই হোক।
রাজনীতিবিদদের কাছে আবেদন, বিএনপি, আওয়ামী লীগ, বাম দল, যারা প্রত্যেকেই এই আন্দোলনের সাথে জড়িত ছিলেন, ইসলামিক অন্যান্য দলগুলা, এই বিদেশের ৩২টি দলের কাছে আবেদন, আপনারা এভাবে রাষ্ট্রকে অন্তর্বর্তী এই সরকার দিয়ে আর চালায়েন না। রাষ্ট্রটা খুব বিপদের সম্মুখীন হয়ে যাবে। আভ্যন্তরীণ ভীষণ রকমের সমস্যার মধ্যে পড়ে যাব আমরা। পড়ে যাওয়া শুরু করেছি। আন্তর্জাতিকভাবে এখন প্রশ্ন উঠে গেছে। আমাদের দেশের যে সম্মানটা আপনারা তৈরি করেছিলেন এই গণ অভ্যুত্থান করে, সেই সম্মানটাকে আপনারা দেখেন আস্তে আস্তে ভুলুণ্ঠিত করে ফেলছেন। যাই হোক, এই দেশের জন্য রাজনীতিবিদদের কাছ থেকে আশা করছি আপনারা আমাদেরকে একটা সুন্দর জায়গাতে দাঁড় করান। আমরা চাই না এইভাবে এই অন্তর্বর্তী সরকার দিয়ে আপনারা করেন। আপনাদের নির্বাচন দুরস্ত করে দিতে চাচ্ছেন, কিন্তু উনি পারবেন না। পরিস্থিতিটা অন্যদিকে যাচ্ছে, সেটাও আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আশা করি আপনারা আমাদের দেশের জনগণ এবং আমাদেরকে রক্ষা করবেন, আমাদের রাষ্ট্রটাকে সম্মানিত জায়গায় পৌঁছবেন, এই কামনা করে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।